পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম ইছাপুর। সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত ইছামতি নদী। সেই নদীর বুকে দিনরাত এক করে নৌকা চালাতো হারান মাঝি। গ্রামের মধ্যে হারান ছিল সবচেয়ে গরিব। বাড়িতে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নি বসবাস করত। হারানের ছোট্ট মাটির বাড়িটিকে সে নিজে হাতে যত্ন করত। অন্যদিকে সেই গ্রামেই তার বিত্তবান ভাই নিত্যানন্দ ও স্ত্রী রমা থাকত। তাদের ধনসম্পদের অভাব ছিল না, বিশাল বাড়ি, অনেক জিনিসপত্র। নিত্যানন্দ একটা কারখানায় চাকরি করত। আর সেই গ্রামেই বসবাস করত জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী। তিনি ও তার স্ত্রী হারান মাঝিকে খুব স্নেহের চোখে দেখতেন, কিন্তু সেটা তার ভাই নিত্যানন্দ ও রমার একদমই পছন্দ ছিল না। যাই বলো দিদি, আমাদের এত টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও এই গ্রামের জমিদার বাবু তোমাদেরই বেশি স্নেহ করেন, অথচ তোমরা কত গরিব। এরকম করে বলিস না রমা, আমাদের জমিদার বাবু খুব উদার মানুষ। সবার জন্যই তার সমান ভালোবাসা ও স্নেহ রয়েছে। শুনলাম নাকি জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে, গ্রামে তো সবাই সেটাই বলা বলি করছে। তাই নাকি? সে তো খুব ভালো খবর। কিছু মনে করো না দিদি, ছোট মুখে একটা বড় কথা বলছি। তোমরা বাদ দিয়ে এ গ্রামের সবার অবস্থা অনেক ভালো, তাই বেকার বেকার জমিদার বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়ে লাভ নেই, উপহার তো দিতে পারবে না। আমার মনে হয় জমিদার বাবু আমাদের নিমন্ত্রণ করবেন। আর তাছাড়া আমরা দামি উপহার দিতে পারবো না তো কি হয়েছে, প্রাণ ভরে আশীর্বাদ করব। বলি, আমাদের গ্রামের জমিদার বাবুর মেয়ের বিয়ে বলে কথা, আমাকে কিন্তু একটা সোনার হার কিনে দিতে হবে। আমি ওই একঘেয়ে পুরনো হারগুলো আর পরব না। হবে হবে, সব কিনে দেব। আমি কি আর বুঝি না যে তুমি বৌদির সাথে পাল্লা দিতে চাইছো? ও মা, বৌদির সাথে আমার তুলনা? তোমার দাদার তো দিন আনতে পান্তা ফুরোয়, ওই মাছ ধরে কি আর সংসার চালানো যায় নাকি? তার সাথে কি তুমি আমার তুলনা করছো? না না, সেটা করিনি। আপাতত তুমি যা চাও তাই এনে দেব, চিন্তা নেই। বুঝেছ মালতী, সকাল সকাল জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছে, হয়তো কিছু দরকার আছে। ওমা, তাই নাকি? তা তুমি দেরি না করে এখনই চলে যাও। শুনছিলাম জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে এই কিছুদিনের মধ্যেই, হয়তো সেই জন্যই তোমাকে হয়তো ডেকে পাঠিয়েছে কোনো কাজের জন্য। হ্যাঁ, সেই সুবাদে যদি একটা কাজ পাওয়া যায় মন্দ হয় না। শুধু মাছ বিক্রি করে কি আর সংসার চলে? ঠিক আছে, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর হারান মাঝি সেদিন সকালে জমিদার বাড়িতে যদি কোনো ভালো কাজ পায় সেই আশা নিয়ে রওনা দেয়। বেঁচে থাকো বেঁচে থাকো হারান, এই মাত্র তোমার কথাই হচ্ছিল, ভালো সময় এসেছো। তা আমাকে একটা বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো। বলুন বলুন জমিদার বাবু, কি হয়েছে? সেরকম কিছু নয়, সামনের সপ্তাহে আমার বড় মেয়ের বিয়ে। তা তুমি তো নদীতে মাছ ধরো, ভাবছি তোমাকেই মাছের অর্ডারটা দিই। বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, তোমাকে কিন্তু ভালো ভালো মাছ এনে দিতে হবে। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আমি আপনার বিয়েবাড়ির সমস্ত মাছ এনে দেব। শুধু বলুন কি কি মাছ লাগবে। বলি, বিয়ে বলে কথা, ভাবছি একটু ইলিশ পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া করব। তাই এই মাছগুলো একটু বেশি পরিমাণে এনে দিলে ভালো হয়। আর এই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিকও দেব।
একটা জিনিস খেয়াল রেখো হারান, বিয়ে বাড়ি বলে কথা, মাছগুলো কিন্তু আমার সময়ে চাই। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিয়েছেন, আমি ঠিক সময়ে মাছগুলো পৌঁছে দেব। ঠিক আছে হারান, তোমার কাজের ওপর আমার পুরোপুরি ভরসা আছে, তাই এত বড় দায়িত্বটা তোমাকেই দিলাম। এরপর হারান মাঝি এত বড় কাজের সুযোগ পেয়ে মহানন্দে বাড়ি ফিরে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, আর নিত্যানন্দ যে কারখানায় চাকরি করত সেই কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। আমার বরের চাকরি চলে গেল, আর ওদিকে হারান দাদা জমিদার বাড়ির বিয়েবাড়ি উপলক্ষে মাছের অর্ডার পেল। না না, এটা কি হতে দেওয়া যায় নাকি? যাই করেই হোক, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর জমিদার বাড়িতে বিয়ের আগের দিন রাতে হারান মাঝি মাছ ধরতে নদীতে বেরোয়। এইভাবে সে জমিদারের অর্ডার করা সমস্ত মাছ নদী থেকে নিয়ে ফিরে আসে। না, এতগুলো মাছ ধরে খুব ক্লান্ত লাগছে আর ঘুমও পাচ্ছে, ভাবছি একটু ঘুমিয়ে নি। মাছগুলো তো কাল সকালে পৌঁছালেই হবে, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। খুব শখ জমিদার বাবুর কাছে প্রিয় হয়ে ওঠার, দেখাচ্ছি মজা। এই মাছগুলোতে সব আমি বিষ মিশিয়ে দেব, আর মাছগুলো মরে যাবে। তারপর জমিদার বাবু দূর দূর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এরপর রমা সমস্ত মাছগুলোতে বিষ মিশিয়ে দেয়। হায় হায় রে, এতগুলো মাছ পচে নষ্ট হয়ে গেল। আমি যদি কালকে রাতে না ঘুমাতাম তাহলে হয়তো এটা হতো না, কিন্তু মাছগুলোতে কে যে বিষ মেশালো কে জানে। তুমি এত বড় ভুল করলে কি করে হারান? তোমার ওপর আমি ভরসা করেছিলাম, এখন বিয়ে বাড়িতে লোকজন এসে গেছে, সবাইকে খাওয়াবো কি? তোমার মাছের প্রশংসা আমি সবার কাছে করেছি, শেষে কিনা আমাকে শেষ সময় এইভাবে ডুবিয়ে দিলে। আমি এই গ্রামের জমিদার, আমার তো মান সম্মান আর রইলই না। বিশ্বাস করুন কর্তামশাই, আমি এই ভুল করিনি। আমি ভালো ভালো মাছই ধরে এনেছিলাম, কিন্তু কিভাবে যে মাছগুলো পচে গেল নিজেও বুঝছি না। তোমাকে আর বিশ্বাস করা যায় না হারান, তুমি আমার মান সম্মান ডুবিয়েছ। তোমাকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি, আর কখনো যেন এই গ্রামে তোমাকে না দেখি। কিন্তু আমি এমন পাপ কাজ করিনি কর্তামশাই, বিশ্বাস করুন। তোমার আমি কোনো কথা আর বিশ্বাস করি না। তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? কোনো প্রমাণই তো নেই, তাই আমার আদেশ এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাও। এরপর হারান মাঝি মনের দুঃখে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায়। অবশেষে তারা ওই গ্রাম ছেড়ে একটা অন্য গ্রামে এসে উপস্থিত হয়। হ্যাঁ গো, খাবার বলতে তো এইটুকুই আছে, এটা দিয়ে আমাদের তিনজনের চলবে কি করে? মনটা ভালো নেই মালতী, ঘরে যেটুকু টাকা পয়সা ছিল সাথে করে নিয়ে এসেছি, কিন্তু আমাদের সম্বল বলতে ওই মাটির ঘরটুকুই ছিল, এখন তো আর সেটাও রইল না। কোথা থেকে যে কি হয়ে গেল সত্যি ভাবার বিষয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া জমিদারবাবু যে বিশ্বাস করবেন না সেটা জানার কথাই ছিল। যাই হোক, তুমি পারলে এই মেয়েটার জন্য একটু খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি মুন্নিকে নিয়ে এখানেই বসো মালতী, আমি বরং দেখছি
আশেপাশে কোথা থেকে একটু খাবার আনতে পারি কিনা। এরপর হারান ওই গ্রামেরই এক খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে যাবার সময় এক সাধু বাবাকে পথে দেখতে পান। বৎস, বলি মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিস নাকি রে? কিন্তু বাবা, আপনি কি করে বুঝলেন যে এই ব্যাগের মধ্যে আমি আমার ছোট্ট মেয়েটার জন্যই খাবার নিয়ে যাচ্ছি? ওরে, আমি যে ত্রিকালদর্শী রে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই আমি দেখতে পাই। এই সাধু বাবা তার মানে কোনো সাধারণ মানুষ নন। তাহলে আমার সাথে যে অন্যায়টা হয়েছিল সেটা কি উনি জানেন? আমি জানি রে বৎস, তুই কোনো অন্যায় করিসনি। তুই একজন সৎ মানুষ, তোর মনে কোনো পাপ নেই। কিন্তু তোর সাথে যে অন্যায় হয়েছে সেটা খুবই খারাপ, তাই আমাকেই তার ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালবেলা সেই সাধু বাবা হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হন। আহা, আমার কি সৌভাগ্য! আপনার মতো একজন সাধু বাবার পা আমার এই জমিদার বাড়িতে পড়েছে। আমি এক দরিদ্র ব্রাহ্মণ, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নাম করি। আর কেউ কিছু নিরামিষ ভোজন করতে দিলে সেটা পেট ভরে খাই। কোনো চিন্তা করবেন না, আমার এই জমিদার বাড়িতে খাবারের কোনো অভাব নেই। আপনার জন্য নিরামিষ ভোজনের ব্যবস্থা এক্ষুনি করা হচ্ছে। এরপর সাধু বাবাকে নিরামিষ ভোজন দেওয়া হয়, কিন্তু সাধু বাবা চালাকি করে কিছু চিংড়ি মাছ সেই খাবারের মধ্যে মিশিয়ে দেয়। ঘোর অমঙ্গল! এত বড় দুঃসাহস হলো কি করে আমার খাবারে আমিষ মিশিয়ে দেওয়া? শান্ত হন বাবা, আপনি শান্ত হন। কিন্তু আমি নিজে হাতে খাবার পরিবেশন করেছি, তখন তো শুধুমাত্র নিরামিষই ছিল। এই চিংড়ি মাছগুলো কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন অন্যায় আমি সহ্য করব না। কোনো প্রমাণ আছে যে খাবারে ওই চিংড়ি মাছগুলো তুই মেশাসনি? বিশ্বাস করুন, আমি ওই খাবারে কিছুই মেশাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। যেমন ভাবে তুমি দোষ না করেও আমি তোমাকে ভুল বুঝলাম, ঠিক তেমনি সেদিন তুমিও এই গ্রামের গরিব নিষ্পাপ হারান মাঝিকে ভুল বুঝেছিলে। এরপর সাধু বাবা তার মায়াবী শক্তির দ্বারা সেই সত্যিটা জমিদারের সামনে তুলে ধরেন। তুমি জমিদার হয়েছ, কিন্তু মানুষ চিনতে শেখনি রুদ্রপ্রতাপ। মানুষকে চিনতে সময় নেওয়া এবং তাদের কাজের মাধ্যমে যাচাই করাই হলো সঠিক বুদ্ধিমানের কাজ। আমার ভুল হয়ে গেছে। আসল দোষীকে আমি আজই শাস্তি দেব, আর হারান মাঝিকেও আমি নিজে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইব। আমাদের মনে হয় কয়েকদিনের জন্য এই বাড়ি ছেড়ে দূরে কোথায় থাকাই ভালো। জমিদারবাবু যদি জানতে পারেন যে সেদিন মাছে বিষ আমিই মিশিয়েছিলাম, তাহলে আর রক্ষে নেই। এই যে, বলি জমিদার বাবু আপনাদের ডেকে পাঠিয়েছেন, চলুন আমার সাথে। শুধু এই বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকেই তাড়িয়ে ছাড়বে। হারানের সাথে খারাপ ব্যবহার করার জন্য জমিদারবাবু মনে মনে খুব কষ্ট পান এবং তিনি ঠিক করেন পরের দিন সকালেই তাকে খুঁজতে তিনি নিজেই গ্রামে বেরোবেন। কর্তামশাই, আপনি আমাকে খুঁজতে একা এই গ্রামে বেরিয়েছেন? আমাকে তুমি ক্ষমা করো হারান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আসল অপরাধীকে খুঁজে বের করেছি, আর সবই হয়েছে ওই সাধু বাবার জন্য। তুমি গ্রামে ফিরে চলো। সত্যি বলছেন কর্তামশাই? আজ আমি খুব খুশি। হ্যাঁ, আর আমি কথা দিচ্ছি হারান, তোমার ওই মাছ শুধু এই গ্রামে নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও আমার লোকেরা গিয়ে বিক্রি করে আসবে। তোমার ওই মাছ
চারিদিকে বিক্রি হবে, আর সেখান থেকে তুমি অনেক পয়সা রোজগার করে অনেক বড় লোক হয়ে উঠবে। এরপর হারান মাঝি তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে ইছাপুর গ্রামে আবার ফিরে আসে, আর সে জমিদারের সহায়তায় মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে বড়লোক হয়ে ওঠে। অন্যদিকে নিত্যানন্দ আর রমা সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়, আর তারা বুঝতে পারে হিংসা এবং অহংকার কখনোই মানুষকে শান্তি দিতে পারে না, বরং তা নিজের এবং অন্যের ক্ষতি করে। আমার কার্টুন চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য রয়েছে একটা মজার খেলা। আপনাদের মধ্যে থেকে যার নাম লটারিতে নির্বাচিত হবে তার নাম পরবর্তী কার্টুনের ক্যারেক্টার হিসাবে আমি বেছে নেব।